হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের আমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। পর্ব 17। ইরফান সেলুন থেকে চুল কেটে ফিরেছে। ডাইনিংয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে চোখ ঘুরিয়ে খুঁজছে মায়রাকে। রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সেদিকে পা বাড়ায়। পায়ের গতি দ্রুত। রান্নাঘরে মায়রা উল্টো দিকে হয়ে ইরফানের ফুপির সাথে কথা বলায় ব্যস্ত, যদিও একটু পরপর পিছন ফিরে দেখছে। তার কথা হলো ফুপির সামনে ওই লোক কিছু করবে না। ইরফানের ফুপি রান্নাঘরের দরজার দিকে চেয়ে বসে তরকারি কাটছে আর মায়রার সাথে টুকটাক কথা বলছে। সামনে চোখ পড়লে মাথা উঁচু করে তাকায় ইরফানের ফুপি। ভদ্রমহিলা কিছু বলতে চাইছিলেন, উচ্চারণ করে আর এগোতে পারেনি ইরফানের চুলের অবস্থা দেখে। ইরফান নিজে চুল কাটবে এটা অসম্ভব। এই নিয়ে ইরফানের মায়ের সাথে কত কথা কাটাকাটি হয়েছে, কিন্তু ইরফান সে তার মতোই, কারো কথা শুনবে না, তার যা মনে হবে সেটাই। তাকে হঠাৎ এভাবে দেখে ভদ্রমহিলা ভূত দেখার মতো চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়েরা ইরফানের ফুপির এমন অবাক হওয়া দৃষ্টিজোড়া দেখে নিজেও অবাক হয়। কি তার পেছনে? সে নিজেও পিছন ফেরার আগেই কেউ তাকে ঝট করে কোলে তুলে নিল। মায়েরা চিৎকার দেয়। ইরফান গটগট পায়ে তার ঘরের দিকে যায়। ইরফানের ফুপি বোধহয় বুঝেছে কাহিনী। তিনি দ্রুত উঠে পড়লেন। ইরফানের ঘরের দিকে যেতে যেতে বলেন, ইরফান বাবা, কিছু বলিস না ওকে, না বুঝে করেছে। ইরফান কিছু বলল না। তার ঘরে গিয়ে পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা ইরফানের কোলেই ছটফটায়। ইরফান মায়রাকে ঠাস করে বিছানায় ফেলে সে হাঁটু মুড়ে বসে। মায়রা ভীত চোখে ইরফানকে দুহাতে ঠেলে সরাতে চায়, তবে ইরফান মায়রা দুহাত তার বাম হাতের মুঠোয় নিয়ে পিছনে চেপে রাখে। মায়রার গাল ডান হাতে চেপে রাগান্বিত চেহারায় দাঁতে দাঁত পিষে বলে, কোথায় পেয়েছ এত সাহস? স্টুপিড, স্পিক আপ। মায়রা কেঁপে ওঠে আর চোখে একটু তাকায়, অতঃপর চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি মানুষ বানিয়েছি আপনাকে, এখন দেখুন তো কি সুন্দর লাগছে। আগে আপনার মাথা মিনি আফ্রিকার জঙ্গল লাগতো, বুঝলেন? ইরফান মায়রার গাল আরও শক্ত হাতে চেপে ধরে। মায়রা ব্যথা পায়, মৃদু আর্তনাদ করে। ইরফান সেভাবে বসা থেকে উঠতে নিলে মায়রা ভয়ে নিজের শরীর ছেড়ে দেয়। ফলস্বরূপ খাটের কোণা থেকে নিচে পড়তে নিলে ইরফান দ্রুত মায়রাকে তার সাথে আগলে নেয়। বিচলিত হয়। মায়রার গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হেই গার্ল, হোয়াট হ্যাপেন্ড? ইরফানের কাল রাতের কথা মনে পড়তেই চোখে মুখে কেমন ভীতি ছড়িয়ে পড়ে। বা হাতে মায়রাকে নিজের সাথে আগলে ধরে ডান পকেট থেকে ফোন বের করে দ্রুত কল করে কাউকে। কেমন আছেন ইরফান ভাইজান? ইরফান বোধহয় বিরক্ত হলো। ছোট করে বলে, ভালো, তোমার বাবাকে পাঠাও, টাইম 2 মিনিট। ওপাশ থেকে ছেলেটা বলে, আপনি শুদ্ধ ভাইদের বাড়ি এসেছেন? ইরফানের ইচ্ছে করল এই ছেলের কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। ধমকে বলে, না আসলে তোমার বাবাকে কেন আসতে বলছি? তোমার বাবাকে জাস্ট 2 মিনিটে এখানে দেখতে চাই। বাবা তো বাথরুমে গেল, বের হলে বলছি। হোয়াট? এক্ষুনি বের করো তাকে, ইটস আর্জেন্ট। ওপাশে ছেলেটা মাথা চুলকালো। ভাবছে বাথরুম না করে সে কিভাবে বের করবে তার বাবাকে। গ্রামের একখানা ভালো ডাক্তার তার বাবা, তাই সবাই তার বাবাকে একটু বাথরুমটাও সারতে দেয় না ঠিক করে। ইরফান কোনো সাড়া না পেয়ে গমগম স্বরে ধমক দিয়ে বলে, কথা বলছো না কেন? কোথায় তোমার বাবা? এত জোরে ধমক খেয়ে ওপাশে 13 বছরের ছেলেটা লাফ দিয়ে ওঠে। এ পাশে ইরফানের বুকে মাথা রাখা মায়রা কেঁপে ওঠে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায়। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ মায়রার পানে চেয়ে গম্ভীর স্বরে বলে, তোমার বাবাকে প্রয়োজন নেই। ভাইজান, আপনি রাগ করলেন? বাবা বের হলেই। ইরফান কল কেটে দেয়। ডান হাতে ফোন মুঠো করে শক্ত করে ধরে। আগুনের ফুলকির ন্যায় জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। রাগে তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলল। চোখ বুজে শ্বাস ফেলল। একটু আগেও এত রাগেনি যতটা এখন রেগেছে। শরীর মৃদু কাঁপছে রাগের চোটে। ডান হাত মুষ্টিবদ্ধ করে ঘন ঘন শব্দ করে শ্বাস ফেলছে। মায়রা ঢোক গিলে, এই লোক এমন স্ট্যাচু হয়ে আছে কেন? আজকে শুধু বেঁচে যাক, আর জীবনেও এই লোকের পিছে লাগবে না, অ্যাক্টিংও করবে না। কিন্তু এর কি হলো? তাকে শুইয়ে দিয়ে চলে গেলেই তো হয়। এই লোকটার শরীর এত গরম, মায়রার গরম লাগছে, আবার কেমন কেমন অনুভূতিও নাড়া দেয়। বারবার ভীতি ঢোক গিলে। ইরফান হঠাৎই মায়রাকে ঝটকা মেরে তার থেকে দূরে সরিয়ে সর্বশক্তিতে মায়রার ডান গালে থাপ্পড় মারে। মেয়েটা খাট থেকে ঠাস করে পড়ে যায়। বেড সাইড টেবিলের কোণার সাথে কপালের ধাক্কা লাগে। ইরফান মায়রাকে ঝটকা মেরে মেঝে থেকে তুলে হুঙ্কার ছেড়ে বলে, অ্যাক্টিং করছিলি আমার সাথে? তোর জন্য আমার ঘাম ছুটে অ্যাক্টর হওয়ার প্র্যাকটিস করছিলি?
কথাটা বলে ডান গালে আগের চেয়েও শক্তি খাটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা আবারও উল্টে পড়ে যায় মেঝেতে। ইরফান জ্বলন্ত চোখে মায়ের পৃষ্ঠদেশে ছড়ানো চুলগুলোর দিকে চায়। মায়ের পাশের বেডসাইড টেবিলে জোরে সোরে এক লাথি দিয়ে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়ের মাথা ঝিমঝিম করছে, চারদিকে কেমন অন্ধকার দেখছে। মেঝের সাথে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে, কিছুই বলে না। ইরফান দরজা খুলে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তার ফুপি ঘরের ভেতর আসে। মায়েরাকে মেঝেতে এভাবে উপুর হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। এরপর মায়েরাকে টেনে তুলে মেয়েটার অবস্থা দেখে কেমন আঁতকে ওঠে। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, ফর্সা গাল মনে হচ্ছে চিড়ে গিয়েছে। ইরফানের ফুপি কি বলবেন বুঝলেন না। ইরফান মেয়েটাকে এভাবে মারে নাকি? মায়েরা যে বাচ্চামি করে এটা তিনি জানেন, আর ইরফানের রাগও জানেন, কিন্তু এভাবে মারার ব্যাপারে তার মনটা কেমন বিষিয়ে উঠল। মায়েরাকে ধরে ধরে বিছানায় বসালে মায়েরা নিজেই এক কোণায় গিয়ে শুয়ে পড়ে, একটা কথাও বলল না। শুদ্ধর মা অবাক হয়, মায়েরার দিকে এগিয়ে গিয়ে বলে, মা, জানিস তো ইরফান রাগী, কেন ওর পিছনে লাগতে গেলি? মায়েরার চোখ থেকে বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ে, ভাঙা গলায় বলে, আর লাগবো না। শুদ্ধর মা মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, একটু উঠে পড়, মলম লাগালে ঠিক হবে, তুই দাঁড়া, আমি শুদ্ধকে আনতে বলছি, ঘরে মনে হয় নেই। মায়েরা কিছু বলল না, বাম কাত হয়ে শুয়ে চোখ বুজে রইল। চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলেছে। ইরফান প্রায় অনেক দিন হলে একদম মারে না। সে এর মাঝে কত দুষ্টুমিই করল, মারেনি তো। এতদিন পর হঠাৎ এভাবে মার খেয়ে মেয়েটা ভীষণ কষ্ট পায়। সে ভেবেছিল তার কাজে মায়েরা মার খেতে পারে, ওই লোক তো ভালো না। কিন্তু সত্যি সত্যি মার খাওয়ার পর কেন যেন মানতেই পারছে না। কথাও বলছে না, কোনো একা একাও কথা বলছে না। শুদ্ধর মা ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধ ঘর থেকে বের হচ্ছিল। ইরফানের অমন চিৎকার শুনেই মূলত আসছিল। মাকে দেখে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মা? শুদ্ধর মা মন খারাপের ছাপ লেপটে বলে, ইরফান মায়েরাকে এভাবেই মারে, তুই জানিস কিছু? শুদ্ধ অবাক হয়ে বলল, আবার মেরেছে? ওষুধ আর মলম এনে দে, কেটে ফেটে গিয়েছে পুরো। মায়েরাকে আমি খুব ভালো করেই চিনি, ওর কপালে এসব মানা যায় না। ভাইজান আমার কথাও শুনল না, বিয়েটা তো দিয়ে দিয়েছে। ভাইজান জানতই মায়েরা এরকম, আমি অনেকবার বলেছিলাম। মায়েরা খুব কথা বলে আর খুব চঞ্চল, তার ছেলে বিপরীত মেরুর, তবুও শুনল না। এখন তো মনে হচ্ছে মেয়েটা মার খেতে খেতেই আধমরা হয়ে যাবে। শুদ্ধ শরীরে সার জড়াতে জড়াতে গম্ভীর গলায় বলল, এর জন্য মামার উপর আমার অনেক রাগ আছে, আমার সামনে এসব বলো না। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায় দোকানের উদ্দেশ্যে। ইরফান তার গাড়ি হাই স্পিডে চালায়। গ্রামের ধুলোর রাস্তা, এখানে হেঁটে যাওয়ার মতো করে গাড়ি চালাতে হয়। সেখানে ইরফান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আশেপাশের মানুষের অবস্থা খারাপ, পুরো রাস্তা জুড়ে ধুলো মাখা হয়ে গিয়েছে। রাস্তা গ্রামের হওয়ায় ছোট বাচ্চারা খেলাধুলা করছে। ইরফানের গাড়ির স্পিড হাই, আশেপাশের মানুষ ভয় পায়। বাচ্চার মা চিৎকার দেয়, আজ হয়তো তার বাচ্চা শেষ। ইরফান বাচ্চাটাকে খেয়াল করতে দ্রুত বেগ কষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সব মানুষের যেন জানে পানি এসেছে। অনেকজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বকতে থাকে। ইরফান সেসব কানে নিল না। বিরক্ত হয়ে সিটে মাথা এলিয়ে চোখ বুজে লম্বা শ্বাস টানে। এরপর গাড়ি এগিয়ে নিয়ে বড় রাস্তায় গিয়ে গাড়ি ঘুরিয়ে শুদ্ধর বাড়ির দিকে ব্যাক করে। শুদ্ধ ব্যথার ওষুধ আর মলম সাথে ওয়ান টাইম ব্যান্ডেজ এনেছে। দ্রুত পায়ে মায়ের ঘরের দিকে যায়। তার মা ওখানেই আছে। ঘরের ভেতর পা রাখতে নিলে পিছন থেকে ইরফান শুদ্ধর কলার টেনে ধরে। শুদ্ধ বিরক্ত হয়ে পিছু ফিরে বলে, টানছিস কেন? ছাড়, বউকে মেরে কেটে ফেটে দিস, আমাদের সেবা করা লাগে। কি জামাই তুই, সর ভাগ। কথাগুলো বলে ইরফানের দিকে বড় বড় চোখে তাকায়। ওমা, এর চুল এত সাইজ হলো কিভাবে? হিসাব মিলল মনে হয়। এই জন্যই মায়েরা মেয়েটা মার খেয়েছে। শুদ্ধর মায়েরার জন্য মায়া লাগলো মার খাওয়ায়, কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্য তো মেয়েটার। কি সাহস, ভাবা যায়? ইরফান রেগে গম্ভীর গলায় বলে, বউ আমার, মারবো আমি, মলমও লাগাবো আমি, তুই কে? শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। একদিনে এত চেঞ্জ ছেলেটা হজম করতে পারছে না। এটা তো ইরফানই, কিন্তু কথাগুলো এমন অপরিচিত লাগছে কেন? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধকে ঠেলে সরিয়ে দেয়। শুদ্ধ নিজেকে সামলে তার হাতের প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে থমকানো কণ্ঠে বলে, এগুলো নে, নয়তো মলম লাগাবে কিভাবে? ইরফান শুদ্ধর হাত থেকে নিয়ে প্যাকেটটা ছুঁড়ে ফেলে। দাঁতে দাঁত চেপে বলে, ওর দিকে, বলতে গিয়েও থেমে যায়। ফোঁস করে শ্বাস ফেলে রেগে বলে, ভেতরে যাবি না, এখানে থেকে যা। শুদ্ধ ভ্রু কুঁচকে তাকায় ইরফানের দিকে।
কথাটা বলে ইরফান ঘরের ভেতরে যায়। শুদ্ধ মাথা চুলকায়। হিসাব তো মিলছে না এখন। কি হচ্ছে এসব? মেঝেতে পড়ে থাকা প্যাকেটটার দিকে তাকালো। এটা ফেললো কেন? ভ্রু জোড়া কোচকালো। কিছু ভাবতে কোচকানো ভ্রু খানিক শিথিল হয়। ইরফান জেলাস, এটা তো আগেই বুঝেছে সে আর ফাইজ, কিন্তু এতটা? আরে সে তো মানবতার খাতিরে ওষুধ আনলো মেয়েটার জন্য। সারাদিন ঠাস করে লাগাবে, আবার অন্যদের সেবাও করতে দেবে না। বিড়বিড় করলো, দাঁড়া তোকে সোজা করছে আমি। মারার পিছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, শালা বিয়াদব। শুদ্ধর মা ইরফানকে দেখে এগিয়ে এসে কিছুটা রেগে বলে, এভাবে মেরেছিস কেন মেয়েটাকে? ইরফান তার ফুপির থেকে চোখ সরিয়ে উল্টো ঘুরে শুয়ে থাকা মায়েরার দিকে তাকায়। কিছু না বলে চুপচাপ একটা চেয়ার নিয়ে মায়ের মাথার কাছে বসে পড়ে। শুদ্ধর মা ইরফানকে দেখে অবাক হলো। ছেলেটার চোখ এমন লাল কেন? ইরফান চুপচাপ এক ধ্যানে মায়েরার দিকে তাকিয়ে থাকতে দেখে আর কিছু বলল না। যেতে যেতে বলল, আর মারবি না ওকে। এরকম করলে আমি আমার শ্বশুরবাড়ির ওই দিকের কারোর সাথে মায়েরাকে বিয়ে দিয়ে দিব। বলে তিনি নিজেই দরজা চাপিয়ে দিয়ে গেলেন। ইরফান রাগে স্বল্প আর দীর্ঘ সময়ের মাঝামাঝি সময়ের জন্য। এখন ওকে ঠান্ডা লাগলো বলেই তিনি নিজেই একা ছেড়ে বাইরে বেরিয়ে গেল। ইরফান তার ফুপির কথায় পিঠে কিছু বলল না। দীর্ঘশ্বাস ফেলে মায়েরার দিকে চেয়ে থাকে। ভারী নিঃশ্বাসের শব্দে বুঝল মায়েরা ঘুমিয়েছে। ঠোঁটের কিনারায় রক্ত আধা শুকনো হয়ে লেপ্টে। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙ্গুলের ছোঁয়ায় কিছুটা মুছে দিল। মায়েরা ঘুমের ঘোরে কেঁপে ওঠে। শব্দ করে শ্বাস ফেলে। ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান দেখল মায়েরার মুখের ভাব। পকেট থেকে মলম বের করে বাঁ হাতের সাহায্যে আলতো হাতে ডান গালে মলম লাগায়। মায়েরার কপালে বিরক্তির ভাঁজ। তবে ঘুম ভাঙে না। ইরফান পকেট থেকে বেশ কিছু ওষুধ বের করে বেডসাইড টেবিলের উপর রাখে। এরপর মায়েরার এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। গলার ভাঁজে চোখ পড়লে ভ্রু কুঁচকে ফেলে। কেমন কালচে দাগ। একটু ঝুঁকে ডান হাত বাড়ালেই মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। ইরফানকে তার দিকে হাত এগিয়ে আনতে দেখে দ্রুত ইরফানের হাত ধরে ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান মায়েরার দিকে তাকায়। কিছু না বলে মায়েরা থেকে হাত ছাড়িয়ে নেয়। গলার সে কালচে জায়গায় বুড়ো আঙুল ছোঁয়ালে মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। দুহাতে ইরফানের হাত সরিয়ে দেয়। ইরফান মায়েরার কাজে বিরক্তি ঢেলে বলে, এখানে কি হয়েছে? মায়েরা অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। নিজে মেরে গেল, এখন ঢং করছে। গাল মুখ সব ফেটে দিয়ে গলায় পোড়ার দাগ চোখে পড়েছে। মায়েরা কিছু বলল না। ইরফান আবারও হাত এগোলে মায়েরা রেগে ইরফানের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। মেজাজ খারাপ লাগছে তার এই লোককে দেখে। শোয়া থেকে উঠে বসে বিছানার এ মাথা থেকে ও মাথায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে। একটা কথাও বলে না। ইরফান তবদা খেয়ে চেয়ে আছে। কি হলো ব্যাপারটা? এই মেয়ে তাকে অ্যাভয়েড করলো, আবার রেগে যাচ্ছে। দ্রুত বিছানার উপর উঠে মায়েরাকে টেনে শোয়া থেকে উঠালো। মায়েরা রেগে মেগে চিৎকার করে বলে, ছাড়ো না মাই, জীবনে কথা বলবো না আপনার সাথে। কথাগুলো বলতে বলতে ইরফানের গলা বুক মুখ খামচে দিল। ইরফান মায়েরা দুহাত পিছনে শক্ত হাতে ধরে গম্ভীর গলায় বলে, আমায় রাগিও না। মায়েরার এত রাগ লাগছে বলার বাইরে। খুন করতে ইচ্ছা করছে এই লোককে। মুচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান বাঁ হাতে শক্ত হাতে মায়েরা দুহাত সহ পেট নিজের সাথে চেপে ধরে। ডান হাতে মায়েরার কাঁধের চুলগুলো সরিয়ে দেখার চেষ্টা করে। মায়েরা মাথা নিচু করে নেয়। দেখতে দিবে না কিছুতে এই লোককে। ইরফান বিরক্ত চোখে তাকায়। বাঁ হাতে ধরে রাখা মায়েরাকে ছেড়ে সে হাতে মায়েরার মাথা উঁচু করে বাঁ দিকে হেলে রাখে। মায়েরা ছাড়া পেয়ে আবারও ইরফানের থেকে নিজেকে সরাতে চাইলে ইরফান ডান হাতে মায়েরাকে নিজের সাথে চেপে শান্ত কণ্ঠে বলে, স্টুপিড, দেখতে দাও আমায়। মায়েরা কিছু বলে না। বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। ইরফান মায়েরার দিকে একবার তাকায়। মেয়েটা কাঁদছে, তবে নীরব। ইরফান ডান হাতে গলার পোড়া জায়গায় মলম লাগিয়ে দেয়, কিন্তু মায়েরাকে ছাড়ে না। মায়েরা বিড়বিড় করে, জীবনে যদি কথা বলেছি এই জল্লাদের সাথে, তাহলে আমার নাম আমি নিজেই চেঞ্জ করব। মায়েরার বিড়বিড়িয়ে কথাগুলো ইরফান শুনল। শান্ত চোখে চেয়ে থাকে মায়েরার দিকে। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরা বিরক্ত হয়ে চোখ মেলে তাকালে ইরফান গম্ভীর মুখায়ব করে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে ইরফান নিজেই ছেড়ে দেয়। মায়েরা ইরফানের দিকে তাকায় না। চুপ করে গিয়ে উল্টো ফিরে শুয়ে পড়ে। ইরফান বেড থেকে নেমে ওয়াশরুমে যায়। মায়েরা মাথা উঁচু করে দেখল। এরপর বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা ফাঁকা দেখে ঘরের চারপাশে চোখ বুলায়। মায়েরাকে না দেখে বিরক্ত হলো। এগিয়ে গিয়ে দ্রুত শার্ট প্যান্ট গায়ে জড়ালো। হাতঘড়ি পড়তে পড়তে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফুপির ডাকে থেমে যায়। কোথায় যাচ্ছিস ইরফান? বাসায় যাচ্ছিস নাকি?
খেয়ে যা। ইরফান পিছু ফিরে আশেপাশে চোখ বুলায়। হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, নামাজ পড় যাব ফুপি, এখন একটা কাজে যাচ্ছি। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে তার এক ডক্টর ফ্রেন্ডকে কল করে বেশ অনেকক্ষণ কথা বলল। তোর ছোট বোনের প্রবলেম নাকি? আমার চেম্বারে নিয়ে আয়, তাহলে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবো। আপাতত এই ইনহেলার ইউজ করতে বল। ইরফান গম্ভীর মুখায়পে ছোট করে বলল, বাই। এরপর কল কেটে দেয়। গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এক ফার্মেসিতে আসে ইরফান। তার ফ্রেন্ড যে ইনহেলারের কথা বলেছে সেটা কিনে পকেটে রাখে। এক জায়গা থেকে প্রায় হাফ বস্তার কাছাকাছি বিভিন্ন রকম ফলমূল কিনে গাড়ির ব্যাকসিটে রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। একটু পরপর হাত ঘড়িতে সময় দেখছে। জুম্মার দিন বলে বারবার সময় দেখে। গ্রামে গিয়ে জুম্মার নামাজ পড়বে বলে। প্রায় 30 মিনিটের মতো ড্রাইভ করে ইরফান শুদ্ধর বাড়ি পৌঁছায়। ব্যাকসিট থেকে দুহাতে ফলমূলের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে আসে। গ্রামের বাড়ি, গেট বেশিরভাগ সময় খোলাই থাকে। এরপর দ্রুত বাসা থেকে বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। মায়েরা গোসল করে নামাজ পড়ে শুদ্ধর মায়ের ঘরে শুয়ে পড়ে। শুদ্ধর মা নামাজ পড়ে এসে মায়েরাকে জোর করে খাইয়ে দিয়েছে। মেয়েটা সকালেও খায়নি। মায়েরা খেতে চায়নি, কিন্তু শুদ্ধর মা শোনেনি, জোর করে খাইয়ে দিয়েছে। এরপর মায়েরা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে ঘুমন্ত মায়েরার দিকে চেয়ে আছে। নামাজ পড়ে এসে তার ঘরে মায়েরাকে না দেখে এই ঘরে এসেছে। মায়েরাকে ঘুমের মাঝে নিজেকে গুটিয়ে নিতে দেখে ইরফান ভ্রু কুঁচকে নিল। খানিক নিচু হয়ে মায়ের কপালে হাত দিয়ে চেক করে শরীরের তাপমাত্রা। স্বাভাবিক দেখে হাত সরিয়ে নেয়। ফোনে কল আসলে ইরফান পকেট থেকে ফোন বের করে বাবার কল দেখে রিসিভ করে। বেরিয়েছ? ইরফান গম্ভীর গলায় বলে, নো। তারেক নওয়াজ রেগে যায়। এই ছেলের প্রবলেম কি? এমন তো নয় বউয়ের আঁচলের তলা থেকে বেরোয় না। এই ছেলে তো বউকে দেখতেই পারে না, উল্টে আজ নাকি মায়েরাকে মেরেছে। তার বোন কল করেছিল কিছুক্ষণ আগে। রেগে বলে, তুমি ওই বাসা থেকে বের হও, মেয়েটাকে একটু স্বস্তিতে থাকতে দাও। ইরফান বিরক্ত হয় বাবার কথায়। মায়েরার মুখের দিকে চেয়ে থাকে চুপচাপ। ওপাশ থেকে তারেক নওয়াজ রেগে বলে, তুমি খাওয়া দাওয়া করে বের হও এক্ষুনি। সকালের মিটিং ক্যান্সেল করে বিকেলে দিলাম, তুমি এখনও রওনা দাওনি, উল্টে ওখানে থেকে মেয়েটাকে মারছ। ইরফান কিছুই বলে না। তারেক নওয়াজের মেজাজ খারাপ হলো। রেগে বলল, আমি তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি, তোমাকে আর মারতে হবে না ওকে। এবার রওনা দাও আর মিটিংয়ে জয়েন করো। ইরফান রেগে তার ফোন কান থেকে সরিয়ে সুইচ অফ করে পকেটে রাখে। ফোঁস করে শ্বাস ফেলে একবার মায়ের মুখের দিকে তাকিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে তার ফুপিকে দেখে এগিয়ে গিয়ে তার ফুপির সামনে দাঁড়ায়। পকেট থেকে ইনহেলার বের করে তার ফুপির দিকে বাড়িয়ে দিলে শুদ্ধর মা অবাক হয়ে বলে, আমার তো এসব প্রবলেম নেই বাবা, এটা কার? ইরফান থতমতো খেয়ে তাকায় তার ফুপির দিকে। মায়ের নাম বলতে চাইল, কিন্তু মনে পড়ছে না। অনেকবার শুনেছে, কিন্তু মন ছিল না, তাই মনে নেই। শুদ্ধর মা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ওই মেয়েটার অ্যাজমার প্রবলেম আছে, এটা ওকে দিও। শুদ্ধর মা ভ্রু কুঁচকে বলল, কোন মেয়ে? ইরফানে বিরক্ত লাগছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, তুমি এত কম বোঝো মা, ওর বউ ছাড়া আর কে আছে বলো তো? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর মা অবাক হলো। সবাই যে বলে ইরফান মায়রাকে দেখতে পারে না, মেনে নেয় না, যেভাবে মারল তারও সকালে এমনটাই মনে হয়েছিল। এখন তো তেমন লাগছে না। টেবিলের উপর রাখা অতগুলো ফল আনার কারণ বোধহয় বুঝল। ইরফান এখানে আসলে তাকে প্রতিবারই ফলমূল কিনে দিয়ে যায়, কিন্তু কখনো এত বেশি আনে না। এইবার হয়তো মায়রা রাত তার জন্য এনেছে বলে এতগুলো হয়েছে। শুদ্ধর মা মৃদু হেসে বলল, আচ্ছা দিব, খেতে বস। ইরফান বাইরে যেতে যেতে বলে, এখন যেতে হবে, আসছি। মানে আমি তোর জন্য রাঁধলাম, সকালেও তো কিছু খেলি না। ইরফান গম্ভীর গলায় বলে, আসছি, বাই। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। শুদ্ধ চেয়ার থেকে উঠে ইরফানের পিছু পিছু যায়। তার মা তাকে বলে, ওকে আনতে পারলে আনিস তো, সারাদিন না খেয়ে আছে। শুদ্ধ মাথা নাড়ালো। ইরফান গাড়িতে বসে চোখ বুজে সিটে মাথা এলিয়ে রেখেছে, বা হাত স্টিয়ারিংয়ে, ডান হাত গাড়ির জানালায় রেখে কপাল স্লাইড করছে। শুদ্ধ অপর পাশে দাঁড়িয়ে মিটিমিটি হেসে বলে, বেশি বিরহে পড়লে থেকে যেতে পারিস, হাজার হোক বউ তোর, মলমও তুই লাগাবি। ইরফান বিরক্ত হলো, তাকালো না শুদ্ধর দিকে, চোখ মেলে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ দ্রুত একটু পিছিয়ে গিয়ে পিছন থেকে চিল্লিয়ে বলে ওঠে, আরে খেয়ে যা রে,
এত বিরহে পুড়ে ছাই হয়ে গেলে তখন তো মেয়েটার জামাই অন্য কেউ হয়ে যাবে। ইরফান বোধহয় শুনল না। সে গাড়ির স্পিড বাড়িয়ে অনেক আগেই চলে গিয়েছে। শুদ্ধ হাসল, বিড়বিড় করল, ভাঙবে তবু মচকাবে না। শুরু করছি পর্ব 18। ইরফান অফিস থেকে ফিরল। গ্রাম থেকে ফিরে ওই দিক দিয়ে একেবারে বাবার অফিসে গিয়ে মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। ভার্সিটি থাকায় অন্য দিনগুলোয় তাদের ব্যবসা তার বাবাই দেখে। শুক্র শনিবার পুরো টাইমটা সে তাদের অফিসে দেয়। নিজের ঘরের দিকে যাওয়ার আগে কি মনে করে ডান দিকে ঘাড় ঘোরায়। কিছু একটা ভেবে সেদিকে এগিয়ে গেলে পিছন থেকে রুমা নেওয়াজ ভ্রু কুচকে বলে, ও ঘরে যাচ্ছ কেন? ইরফানে পা থেমে যায়, কপালে বিরক্তির ভাঁজ। ফোঁস করে শ্বাস ফেলে পিছু ফিরে তার মায়ের দিকে তাকালে রুমা নেওয়াজ ছেলেকে দেখে বিস্ময় চোখে তাকালেন। ছেলের চুল কোথায়? ইরফান মায়ের এমন দৃষ্টিতে বিরক্ত। যেই তাকে দেখছে তারই এমন বিস্ময় দৃষ্টি যেমন তাকে বিব্রত করছে, তেমনি বিরক্তিরা ঘিরে ধরছে। রুমা নেওয়াজ এগিয়ে এসে থেমে থেমে বলেন, তোমার চুল। ইরফান বিরক্ত হয়ে বলল, আমার ঘরে দ্রুত কফি পাঠিয়ে দাও আম্মু, প্লিজ। এই অদ্ভুত বিহেভিয়ার করা বন্ধ করো। এই বলে পাশ কাটিয়ে উপরে যেতে নিলে ইনায়া সামনে দাঁড়িয়ে হেসে ডান হাতে 3 আঙ্গুলের সাহায্যে ইশারায় বলে, তোমাকে দারুণ লাগছে ভাইয়া। মায়রার ভাষায় হিরো। ইরফান মায়রার নাম শুনে ইনায়ার দিকে থমকানো দৃষ্টিতে তাকায়। ডান হাতে 2বার কপাল স্লাইড করে ঢোক গিলে ইনায়া ভ্রু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লম্বা শ্বাস টেনে বিরক্তি কণ্ঠে বলল, ডিসগাস্টিং কথাবার্তা অফ কর, কফি দিয়ে যা ফাস্ট। ইনায়া হেসে মাথা নাড়ল। ইরফান পাশ কাটিয়ে উপরে উঠে যায়। ইনায়া তার মায়ের দিকে তাকালে দেখল তার চোখে মুখে এখনো বিস্ময়। এগিয়ে এসে বলে, আম্মু। মেয়ের ডাকে রুমা নেওয়াজের ধ্যান ভাঙে। ঝাপসা চোখে ইনায়ার দিকে তাকায়। ইনায়া মায়ের চোখে পানি দেখে অবাক হয় না। যখন বাবা মায়ের ছেলেমেয়েরা তাদের কথা শোনে না তখন তারা যেমন কষ্ট পায়, সেই ছেলেমেয়ে যখন ওই একঘেয়েমি থেকে বেরিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে তখন বাবা মায়ের চোখেই সবার আগে আনন্দের অশ্রু জমে। ইনায়া মৃদু হেসে হাত বাড়িয়ে মায়ের চোখ জোড়া মুছে দিয়ে বলে, তোমার বৌমার কেরামতি এটা, বুঝলে? রুমা নেওয়াজ অবাক হয়ে বলে, মায়েরা করেছে? ইনায়া হাসতে হাসতে তার মাকে সব বলল। রুমা নেওয়াজ চোখে পানি নিয়েই মৃদু হাসলেন। তিনি রান্নাঘরের দিকে গেলে ইনায়া মনমরা হয়ে সোফায় বসে। ফুপির কাছে কল করেছিল সে। ভাইয়া মায়রাকে খুব বাজেভাবে মেরেছে। ব্যাপারটা ইনায়া ভীষণ কষ্ট পেয়েছে। মায়রা তার ভাইকে মানুষ ঠিকই করে দিয়ে যাবে। মাঝখান থেকে মায়রা না হাওয়া হয়ে যায়। ভাবতেই তার নিজেরই কেমন যেন ভীষণ কষ্ট হলো। মায়ের ডাকে ধ্যান ভাঙে। তার মাকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। মায়ের থেকে কফির কাপ নিয়ে ভাইয়ের ঘরে যায়। ভাইয়া তোমার কফি। ইরফান তার ইজি চেয়ারে বসেছিল ঘর অন্ধকার করে। ইনায়া ঘরে লাইট জ্বালিয়ে এগিয়ে যায়। ইরফান বসা থেকে উঠে দাঁড়ায়। এগিয়ে এসে ইনায়ের হাত থেকে কফি নেয়। ইনায়া অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইরফান যেমন এসেছিল তেমনই আছে, অর্থাৎ ফ্রেশ হয়নি। এটা ইনায়ার জন্য স্বাভাবিক হলেও ইরফানের জন্য না। ইরফান পারলে দরজার বাইরে একটা ওয়াশরুম রেখে দিত, যেন বাইরে থেকে ফিরে ফ্রেশ হয়ে বাড়ি ঢোকা যায়। সেটা তো সম্ভব না। তবে ইরফান বাইরে থেকে ফিরে সবার আগে ওয়াশরুমে যায়। সেখানে আজ বসে রেস্ট নিচ্ছে। ইনায়া ভাবুক ভঙ্গিতে তার ভাইয়ের দিকে চেয়ে আছে। ইরফান কফির কাপে চুমুক দিয়ে ইনায়াকে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, হোয়াট? ইনায়া মাথা নাড়িয়ে বলে, কিছু না। কথা বলে পেরিয়ে যাওয়ার জন্য 2 পা এগিয়েও থেমে যায়। আবারও ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, ভাই একটা কথা বলতে চাই। ইরফান ইজি চেয়ারে বসে গায়ে এলিয়ে দিয়ে বলে, ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফাইজ ভাই বিয়ের পর যদি আমাকে মারে তাহলে তুমি কি করবে? ইরফান ডান দিকে ঘাড় ঘুরে ভ্রুকুচকে তাকায় ইনায়ার দিকে। অতঃপর বলে, মারবে না, চিন্তা করিস না। মারলে ওর পানিশমেন্ট হবে। ইনায়া মৃদু হেসে বলে, যদি রেগে সবসময় ধূপধাপ মেরে দেয়, 1000 পানিশমেন্ট দিয়েও সেটা শুধরাতে না পারে? ইরফান ডান হাতে কফির কাপ ধরে রেখে চোখ বুজে বাঁ হাত চোখের উপর রাখে। এরপর গম্ভীর গলায় বলে, তোর বাবা ভাই বেঁচে আছে, তাই ও তোকে মারার আগে 100 বার ভাববে। ফালতু চিন্তা বাদ দিয়ে পড়তে বস, যা। এবার শব্দ করে হেসে ফেলল। ইরফানের কপালে ভাঁজ পড়ে ইনায়ার আচরণে, তবে চোখ মেলে তাকায় না। ইনায়া হাসি থামিয়ে হঠাৎই মলিন গলায় বলে, মায়েরার বাবা ভাই নেই বলে ওকে তুমি মারো বুঝি? 100 বার তো দূর, একবারও ভাবো না। আমার মতো মায়েরার বাবা ভাই থাকলে তুমি মায়েরাকে মারার আগে ভাবতে, তাই না ভাইয়া? ইনায়ার কথা শুনে ইরফান চোখ মেলে স্তব্ধ চোখে ইনায়ার দিকে তাকায়। ইনায়া আর কিছু বলে না। ঘর থেকে বেরোতে নিলে ইরফান ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। হাতের কফি টেবিলে রেখে গম্ভীর গলায় বলে,
বাদরামি করলে তোকে মারার ট্রেনিং আমি নিজেই ফাইজকে দিব। ইনায়ার পা থেমে যায়। উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, মায়েরার কি দোষ? ও তো তোমার চুল কেটে তোমার উপকারই করেছে। আম্মু কত খুশি হয়েছে, আর তুমি মেয়েটাকে মেরে দিলে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিড এই কারণে মার খায়নি। ওর হয়ে সাফাই গেলে এবার তোর গালে থাপ্পড় পড়বে। ইনায়া অবাক হয়ে বলে, তাহলে কেন মেরেছ? ইরফান ধমক দিয়ে বলে, সেটা তোর ফ্রেন্ডের থেকেই শুনে নিবি। এখন বের হয় এখান থেকে, ডিস্টার্ব করিস না, আউট। ইনায়া ভাইয়ের রাগ দেখে একটু ভয়ই পেল। সাহস করে অনেক কিছুই বলে ফেলেছে, আর না বলুক। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ঘরের লাইট অফ করে দেয়, দরজা আটকে গায়ের শার্ট খুলে ফেলে, ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নেয়। এরপর উদাম গায়ে বেলকুনিতে গিয়ে দাঁড়ায়। শরীর ঠিক করে মুছে নি, মাথাও মুছে নি, ঘাড় বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। ইরফানের চোখে মুখে বিরক্তি, সব কিছুই বিরক্ত লাগছে, অসহ্য লাগছে। লাস্ট মায়েরাকে ঘুমন্ত অবস্থায় দেখে আসলো, বারবার সেটাই চোখের সামনে ভাসছে। ব্যাপারটা ইরফান বিরক্ত, চরম বিরক্ত। তার মনে হয় মেয়েটা তাকে ঘুমিয়েও জ্বালাচ্ছে। গতকাল রাতে 2টো ঘুমের ওষুধ খেয়েছে, অথচ ঘুমিয়েছে সকালে 1 থেকে 2 ঘন্টার মতো। এখনও চোখে ঘুম নেই, উল্টে ওই মেয়ে এসে জ্বালাচ্ছে। আর নেওয়া যাচ্ছে না, মেজাজটা হাই লেভেলে উঠছে। কতক্ষণ এপাশ ওপাশ হাঁটাহাঁটি করলো, কয়েকটা সিগারেট পোড়ানো শেষ। হঠাৎ মাথায় আসে মেয়েটা সারাদিন শুধু ঘুমাচ্ছিল কেন? শরীরে কিছুই তো নেই, শুধু বাদরামি করে বেড়াই, থাকবে কি করে? বিড়বিড় করলো, স্টুপিড। ঘরে গিয়ে তার ফোনে শুদ্ধকে কল করে। রাত 12টা পেরিয়েছে। এত রাতে শুদ্ধ ইরফানের কল পেয়ে রিসিভ করলো। ভেবেছে কোনো প্রয়োজন। শুদ্ধ সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ বল। ইরফান জিভ দিয়ে সিগারেটে পোড়ার শুষ্ক ঠোঁটজোড়া ভেজায়। কি বলবে, কল কেন দিল, এইসব ভেবে মাথা আরও বিগড়ে যাচ্ছে। ওপাশ থেকে শুদ্ধ কান থেকে ফোন সরিয়ে দেখলো লাইনে আছে এখনও। ভাবলো নেটওয়ার্ক প্রবলেম হয়তো, তাই ঘর থেকে বাইরে বের হয়। অতঃপর বলে, শুনতে পাচ্ছিস? বল। ইরফান অনেক ভেবেচিন্তে বের করলো। মায়েরা মেয়েটা কেমন আছে এটা জানতে ইচ্ছে করছে তার, কিন্তু কিভাবে জিজ্ঞেস করবে? সে কেন জানতে চাইছে? বা হাতে মাথা চুল টানলো খানিক, অসহ্য এক যন্ত্রণা হচ্ছে যেন। শুদ্ধ কোনো সাড়া না পেয়ে বলে, কিরে আছিস না গেছিস? ইরফান গম্ভীর গলায় বলে, আছি। শুদ্ধ ব্রুকুচকে বলে, কি বলবি? ভার্সিটির ব্যাপারে? আমি কালকে বিকেলে আসছি। ইরফান কিছু বলে না। সে খুব চেষ্টা চালায় এটা বলতে, মেয়েটা কেমন আছে, কিন্তু সফল হলো না। অতঃপর বিরক্তি কণ্ঠে বলে, ওকে বাই। শুদ্ধ দ্রুত বলে, আরে ওয়েট ওয়েট, কাটিস না। ইরফান কান থেকে ফোন সরাতে গিয়েও সরালো না, আবার কোনো কথাও বলল না। শুদ্ধ এপাশ থেকে মিটিমিটি হাসছে। ইরফান হেয়ালি করার মানুষ না, আসলে কোনো প্রয়োজন হলে ফটাফট বলে দিত। এ তো মায়েরার জন্য চিন্তায় শেষ হয়, অথচ স্বীকারও করবে না, মুখ দিয়েও বের করবে না। ভাবনা রেখে অত্যন্ত সিরিয়াস কণ্ঠে বলে, ইরফান জানিস কি হয়েছে? তোর বউয়ের তো মারাত্মক জ্বর এসেছে ভাই। কথাটা শোনা মাত্র ইরফানের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। ভীতস্বরে বলে, এক্ষুনি হসপিটালে নে, গো ফাস্ট। শুদ্ধ কোনো রকমে হাসি আটকে আবারও সিরিয়াস কণ্ঠে বলে, গ্রাম তো, অনেক রাত হয়ে গিয়েছে, হসপিটালেও নিতে পারছি না। ইরফানের কণ্ঠে রাগ, তবে বিচলিত কণ্ঠে বলে, আর ইউ ম্যাড? ওকে এক্ষুনি হসপিটাল নিবি, 2 মিনিটসের মাঝে নিয়ে যাবি। শুদ্ধ মুখে হাত বুলিয়ে বলে, আরে পসিবল না, এটা গ্রাম, তুই ঘুমা, মাও ঘুমিয়েছে বুঝলি, তাই আমি মেয়েটাকে সারা রাত জলপট্টি দিয়ে দেই। ডক্টর বলল শরীর মুছে দিলে ভালো হবে, এটাও আমাকেই করতে হবে। এখন রাখছি বুঝলি। ইরফান হুঙ্কার ছেড়ে বলে, হোয়াট দ্য হেল? শুদ্ধ মুখ চেপে হাসি আটকালো, কোনো রকমে বলল, বাই বাই, অনেক কাজ করতে হবে সারা রাত। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে, আই সোয়ার, তোর হাত কেটে ফেলবো আমি। শুদ্ধ দ্রুত ফোন কেটে দেয়। সাথে সাথে ইরফানের কল আসে। শুদ্ধ ফোন সুইচ অফ করে দেয়। এতক্ষণের চেপে রাখা হাসি সব উগলে দিল। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছে। একে জ্বালানো এত সহজ হয়ে গিয়েছে আল্লাহ। আগে তো লোহা দিয়ে বাড়ি দিলেও এর হেলদোল ছিল না, আর এখন 2টো কথা বললে কেমন রিয়্যাক্ট করে, বিড়বিড় করে, স্পেশাল পার্সন বলে কথা। মায়েরা পানি খেতে এসেছিল। দরজার কাছে দাঁড়িয়ে শুদ্ধকে এভাবে পাগলের মতো হাসতে দেখে মেয়েটা ভ্রু কুঁচকালো। এগিয়ে গিয়ে বলে, আপনি হাসছেন কেন ভাইয়া? মায়েরার গলা পেয়ে শুদ্ধ হাসতে হাসতেই পিছু ফিরে তাকায়। কোনো রকমে হাসি আটকে বলে, অদৃশ্য প্রেম প্রেম ভাব, প্র্যাকটিক্যাল প্রেমের অভাব। মায়েরা বোকা চোখে শুদ্ধর দিকে তাকিয়ে রইল, কিছু বুঝল না। শুদ্ধ এসব রেখে বলে, মায়েরা তুমি এখনো ঘুমাওনি? মায়েরা মাথা নেড়ে বলে, পড়ছিলাম, এখন ঘুমাবো। শুদ্ধ হেসে বলে, এত পড়তে হবে না,
এক্সামের আগে আমার মায়ের দোয়া পড়ে ফু দেওয়া এক গ্লাস পানি খেলে তুমি ফাস্ট হয়ে যাবা, বুঝলে? মায়েরা জোরপূর্বক একটু হাসলো, মাথা নেড়ে বোঝালো বুঝেছে, তবে কিছু বলল না। চুপচাপ তার ঘরের দিকে চলে গেল। ইরফান সমানে শুদ্ধর ফোনে কল করছে, বারবার ফোন সুইচ অফ দেখায়। এরপর সে তার ফুপি নাম্বারে কল করে, সে কল রিসিভ হয় না। তার মাথা ফেটে যাচ্ছে, রাগে ফোন আঁচড়ে ফেলল, বারবার এপাশ ওপাশ পায়চারি করল। সহ্যই হচ্ছে না এই অশান্তি। দ্রুত ঘরে এসে রেডি হয়ে নেয়। বেলকনি থেকে ফোন কুড়িয়ে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়। 3.5 ঘন্টার পথ প্রায় 2 ঘন্টা এসেছে। শুদ্ধর বাড়ির সামনে নেমে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ আজ ঘুমায়নি। বাইরে গাড়ির আওয়াজ পেয়ে এক প্রকার লাফ দিয়ে বিছানা ছাড়ে। এমনিতেই গ্রাম, তার মাঝে রাত বাজে 2টো। একটা পাতা পড়লেও সে শব্দ আসবে। সেখানে গাড়ি এসেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে গেট খুলে সামনে ইরফানকে দেখে যে এক্ষুনি তাদের বাসার বেল বাজাতে যাচ্ছিল। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। সে মজা করলো, ভাবলো সারারাত বউয়ের জন্য একটু ছটফটাক। ও মা, এ তো সরাসরি এখানে চলে এলো। বিস্ময় কণ্ঠে বলে, তুই এত রাতে? ইরফান বিচলিত কণ্ঠে বলে, ও কোথায়? শুদ্ধ ঢোক গিলল। সে মিথ্যে বলেছে জানলে এ তো তাকে কাঁচাই চিবিয়ে খাবে। শুদ্ধর উত্তরের অপেক্ষা না করে শুদ্ধর পাশ কাটিয়ে দ্রুত ভেতরে চলে যায় ইরফান। শুদ্ধ দরজা লাগিয়ে পিছু ফিরলে ইরফানকে তার মায়ের ঘরের দিকে যেতে দেখে বলে, আরে মায়েরা এই ঘরে, হাত দিয়ে দেখিয়ে দেয়। ইরফান রেগে শুদ্ধর দিকে তেড়ে আসতে নিয়েও শুদ্ধ দেখিয়ে দেওয়া ঘরে যায়। ভেতরে গিয়ে ঘরের লাইট জ্বালায় দ্রুত। চোখের উপর হঠাৎ এত আলো পড়ায় মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। ইরফান বড় বড় পা ফেলে এসে মায়ের কপাল চেক করে, স্বাভাবিক লাগলো। এরপর গলার ভাঁজে হাত দিয়ে চেক করে, স্বাভাবিক। মায়েরা দুহাত তার দুহাতে ধরল, তাপমাত্রা স্বাভাবিক, ফ্যান ছাড়া। মায়েরার শীতও লাগছে না। মায়েরাকে স্বাভাবিক দেখে ইরফান স্বস্তি নিঃশ্বাস ফেলল। এরপর ঘরে লাইট অফ করে ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধ ইরফানকে দেখে মেকি হেসে বলল, নয়া নয়া প্রেম, ভালো লাগছে, চালিয়ে যা। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, তুই কি করে জানলি ও ওই ঘরে? শুদ্ধ ভ্রুকুচকে বলল, আর এটা না জানার কি আছে? ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, তুই ওকে টাচ করেছিলি? শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। তাকে এই ইরফান ভাবেটা কি? একটু মজাও করা যাবে না? অতঃপর মৃদু হেসে বলে, আরে আমার সেবাতেই তো একটু আগে জ্বর ছেড়ে সুস্থ হলো। আমি বেশ দয়ালু, বুঝলি, তাই সেবা না করে থাকতে পারিনি। কথাটা বলার সাথে সাথে ইরফান শুদ্ধর মুখ বরাবর একটা ঘুষি দেয়। শুদ্ধ নাক ডলে। সেন্সিটিভ জায়গায় এমন শক্ত ঘুষি খেয়ে বেচারার চোখ জলে ভরে উঠল। ইরফান আবার এগিয়ে আসলে শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে, আরে মারছিস কেন? বুক কি বেশি জ্বলছে? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে এই শুদ্ধর দিকে। এগিয়ে গিয়ে শুদ্ধর কলার শক্ত হাতে টেনে দাঁতে দাঁত চেপে বলল, তুই আর এই বাড়িতে আসবি না। শুদ্ধ ভ্রুকুচকে বলল, মানে? মানে ওর যতদিন এক্সাম চলবে তুই এ বাড়িতে আসবি না, দ্যাটস ইট। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হা করে চেয়ে আছে। তার বাড়ি আর সে আসবে না? রেগে বলল, সপ্তাহে 2 দিন মায়ের হাতে রান্না খাই, সেটাও খাবো না? ইরফান ঘর থেকে বেরিয়ে গেছে। শুদ্ধ হাসলো, আবার মুখটা অসহায় করল। এই ইরফান যা বলে তাই তো করে। তাকে কি সত্যি সত্যি তার বাড়িতে আসতে দিবে না নাকি? বউকে ভালোবেসেছে ও, ঝড় আসছে তার দিকে, কি জ্বালা। ইরফান শুদ্ধর ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরে প্রবেশ করে। শব্দবিহীন দরজা আটকে দেয়, গায়ের শার্ট খুলে ফেলে, ফ্যান অফ করে এসি ছেড়ে দেয়। এরপর ঘরের জিরো লাইটটা অফ করে মায়ের গা ঘেঁষে শুয়ে পড়ে। মায়েরা বাম কাত হয়ে শুয়েছে। ইরফান মায়ের পিঠ ঘেঁষে বাম কাত হয়ে শুয়ে পড়ল। অন্ধকারের মাঝে পিছন থেকে ডান হাত বাড়িয়ে মায়ের কপাল চেক করে, হাত নামিয়ে গলা চেক করে। মায়েরা ঘুমের মাঝে একটু কেঁপে ওঠে, নড়ে চড়ে উল্টো ফিরে ইরফানের দিকে শোয়। বাম হাত বাড়িয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ঘুমের ঘোরে। অন্ধকার ঘরে ইরফান মায়েরাকে দেখতে পায় না তেমন, খুবই ঝাপসা দেখল বোধ হয়। তার হাত বুকে আড়াআড়িভাবে গুজে রাখা। তার গলায় মায়েরার হাত সরিয়ে দিল না, মায়েরাকে হাত বাড়িয়ে ধরল না। অতি ঝাপসা মায়েরাকে দেখল খানিক গম্ভীর মুখে। মাথাটা এগিয়ে নিয়ে মায়ের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে খুবই সূক্ষ্ম হাসে। কয়েক সেকেন্ডের মাঝে মুখ স্বাভাবিক করে ফেলে। মুহূর্তেই চোখ জোড়ে ঘুমের দল এসে ভিড় করে। মায়ের কেমন শীত লাগে। সামনের দিকে উষ্ণতা পেয়ে ঘুমের ঘরে সেই উষ্ণতায় ঘেরা ইরফানের বুকে গুটিসুটি হয়ে এগোয়। কোলবালিশ ভেবে 2 হাতে ধরতে চায়, কিন্তু কেমন যেন শক্ত লাগলো। মায়ের ঘুম ভেঙে যায়, পিট পিট করে চোখ মেলে তাকায়। ঘরময় এত অন্ধকারে মেয়েটা ভ্রু কুচকে ফেলে। কারেন্ট নেই, কিন্তু আইপিএস তো আছে, তবে জিরো লাইট জ্বলে না কেন? সামনে হাত বাড়ালে কেমন মানুষের মতো কিছু মনে হয়। কেমন ভয় পায় মেয়েটা। ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসতে চাইলে কোমরে টান পড়ে।
মায়েরার ভয়ে জান যায় যায় অবস্থা। বাম হাত তার কোমরে দিলে আরেকজনের হাতের মতো কিছু লাগে। মায়েরা ঢোক গিলে ধীরে ধীরে তার কোমর থেকে হাত সরিয়ে সে উঠে বসে। পাশে হাতিয়ে তার ফোন নিয়ে দ্রুত ফোনের আলো অন করে কাপা হাতে। এরপর তার ডান পাশে ফ্ল্যাশ ধরলে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিশ্চিতে ঘুমে মগ্ন মানুষটা। মায়েরা ঢোক গিলে এই লোক এখানে কেন? ইরফানকে সে এতক্ষণ জড়িয়ে ধরতে চাইছিল, তার সাথে লেগে শুয়েছিল। সব মিলিয়ে মেয়েটার গলা শুকিয়ে আসে। ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর শান্তভাবে ঘুমায় মানুষটা। ঘুমন্ত অবস্থায় কেমন নিষ্পাপ লাগে। মুখ জুড়ে মায়া লেপ্টে থাকে, অথচ জেগে থাকলে তার ছায়ায় যেন সহ্য করতে পারে না। কেন যেন আখি জোড়ায় পানি জমল। পর মানুষেরা মারলে শুধু গায়ে লাগে, কিন্তু যখন আপন মানুষেরা মারে তখন গায়ের সাথে সাথে মনেও লাগে। মায়েরা ইরফানের মুখায়ব দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। আপন কথাটা ভাবতে কেমন বিরক্ত লাগলো। যার মার খায় তার জন্য ভেবে ভেবে চোখ ভেজানোটা মায়েরার অসহ্য লাগলো। গতকাল রাতেও লেট করে ঘুমিয়েছিল। মন তার ভাবে এই পাষাণ মানুষকে নিয়ে। ফোনে একবার সময় দেখে। ফজরের সময় শেষ প্রায়। চুপচাপ বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান জাগেনি, নিশ্চিন্ত মনে ঘুমিয়েছে ছেলেটা। মায়েরা তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধর মায়ের ঘরে যায়। শুদ্ধর মা নামাজ পড়ছে। মায়েরা অজু করে এসে শুদ্ধর মায়ের পাশেই নামাজ পড়ে নেয়। ভদ্রমহিলা মায়েরাকে দেখে বললেন, এখানে এলি যে? মায়েরা চিন্তিত কণ্ঠে বলে, তোমার ভাতিজা কখন এসেছে খালাম্মা? শুদ্ধর মা ত্রিনা বেগম অবাক হয়ে বলে, ইরফানের কথা বলছিস? ও তো গতকাল দুপুরে চলে গিয়েছে, পাগলি মেয়ে, ভুলে গেলি? মায়েরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, এসেছেন উনি, আমি মাত্র দেখে এসেছি আমার ঘরে। ত্রিনা বেগম অবাক হলেন, বসা থেকে উঠে দাঁড়ালেন। এরপর ঘরের বাইরে যেতে যেতে বলেন, আচ্ছা আমি দেখছি, তুই বস। মায়েরা কিছু বলল না। দু হাঁটু জমা করে হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে চুপ করে বসে রইল। ভাবছে লোকটা গিয়ে আবার আসলো কেন? তার প্রয়োজনে আসলে ইরফানের ঘরে রেখে তার ঘরে কেন এসেছে? মায়েরা ভাবে, তার ঘুম ভালো না, সে জানে, সেই হয়তো লোকটার দিকে এগিয়ে শুয়েছে। কিন্তু ইরফান কেন তার ঘরে গিয়ে শুয়েছিল? ইরফান? ফুপির ডাকে ইরফান জাগা পায়। সময় নিয়ে চোখ মেলে তাকে ঘুম জড়ানো কণ্ঠে বলে, বলো। ত্রিনা বেগম ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, কখন আসলি? ইরফান বাম পাশ ফিরে জায়গা ফাঁকা দেখে ভ্রু কুচকালো, বিরক্তির নিঃশ্বাস ফেলল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেতে বলে, কাজ ছিল তাই রাতে এসেছি। ত্রিনা বেগম অবাক হলো, সে তো 11টার পর ঘুমিয়েছিল। ইরফানের আরও কত রাতে কাজ ছিল। ভাবনা রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান কোথায়? স্ত্রীর কণ্ঠ পেয়ে তারেক নওয়াজ ভ্রু কুচকে বলল, ঘর ছাড়া আর কোথায় থাকবে, দেখো। নেই বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। তারেক নওয়াজ ভ্রু কুচকে বলল, আমি কি করে বলবো সে কোথায়? আবার কোথায় গিয়েছে? ঘড়িতে সময় দেখলো সকাল 9টা। অতঃপর বলে, একটু পর অফিসের উদ্দেশ্যে বের হব। আর এই ছেলে কাজ থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন? রুমা নওয়াজ বিরক্ত হয়ে বলে, আমার ছেলে কাজ থেকে পালায় না, তুমি পায়ের ওপর পা তুলে বসে থাকো। আমার ছেলেই সপ্তাহে 2 দিনে তোমার সব কাজ তুলে দেয়। তারেক নওয়াজ কিছু বলল না। মিথ্যে তো আর বলেনি। তার রাগ অন্য জায়গায়। ছেলেটা মায়রাকে মেরেছে, এটা নিয়েই তার রাগ আকাশসম। রীতা ঘরে এসে বলে, ভাইজান তো অনেক রাতে বাইরে গেছে, আমি দেখেছিলাম। রীতার কথা শুনে রুমা নওয়াজ তারেক নওয়াজ দুজনই অবাক হলো। অনেক রাতে বাইরে গিয়েছে? তারেক নওয়াজ ভ্রু কুচকে বলে, কোথায় গিয়েছে? রীতা হাতের কাপ এগিয়ে দিয়ে বলল, তা তো জানি না, আমি খালি ভাইজানের গাড়ি নিয়ে বাইরে যাইতে দেখছি। রীতার কথা শুনে ইরফানের বাবা মায়ের ভ্রু আরও খানিক কোচকায়। গাড়ি নিয়ে বেরিয়েছে? তারেক নওয়াজ ইরফানের নাম্বারে কল করে। ফোন সুইচ অফ দেখায়। বিরক্ত হন তিনি। এই ছেলে কোথায় গিয়েছে? ইরফানকে না পেয়ে শুদ্ধ নাম্বারে কল করে। মায়েরা ডাইনিংয়ে বসে একা একাই সকালের নাস্তা করছিল আর ফোন স্ক্রল করছিল। ইরফান শান্ত পায়ে মায়েরার পাশের চেয়ার টেনে বসে। মায়েরা খেতে খেতে পাশ ফিরে তাকায় একবার ইরফানের দিকে। ইরফানের সাথে চোখাচোখি হলে দ্রুত চোখ সরিয়ে ফোনে মনোযোগ দেয়, সাথে খাবার খায়। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা প্লেটের সব খাবার শেষ না করে উঠে দাঁড়ালো। বাম হাতে ফোন নিয়ে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট। মায়েরা ডান এঁটো হাতে ইরফানের হাত ধরে ছাড়াতে চেয়ে রেগে বলে, হাত ছাড়ুন। ইরফান শক্ত করে হাতের বাঁধন, দাঁতে দাঁত চেপে বলে, সব শেষ না করে এক পাও নড়বে না। মায়েরা রেগে যায়, এই লোকটাকে তো সহ্যই হয় না তার। হঠাৎই চিৎকার দিয়ে বলে, হাত ছাড়ুন বলছি। মায়েরার এমন চিৎকারে ইরফান ভরকে যায়। ত্রিনা বেগম রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এসে বলে, কি হয়েছে মায়েরা, চিৎকার করছিস কেন? মায়েরা এখনও ইরফানের হাত থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। ইরফান রেগে তাকিয়ে আছে মায়েরার দিকে। মায়েরা রেগে বলে,
খালা আম্মা, তোমার ভাতিজার এসব অত্যাচার কিন্তু আমি সহ্য করবো না বলে দিচ্ছি। আমার হাত ছাড়তে বলো ওনাকে। ত্রিনা বেগম দেখলেন ইরফান মায়রার হাত চেপে ধরেছে। মায়রার প্লেটে নজর দিলে দেখলো সব ভাত খায়নি মেয়েটা। তিনি হয়তো বুঝলেন ইরফানের ব্যাপার। মায়রার দিকে তাকিয়ে বলে, ভাত রেখে উঠেছিস কেন? সব খেয়ে নে। মায়রা ডান হাতে ভাতের প্লেট তুলে নিয়ে বলল, এবার ছাড়তে বলো, আমি ঘরে গিয়ে খাবো। ইরফান ছাড়ল না মায়রার হাত, উল্টা আরও শক্ত হাতে ধরল। মায়রা ভীষণ ব্যথা পায় হাতে, কিন্তু কিছু বলে না। ত্রিনা বেগম একবার মায়রার দিকে তাকায়, আবার ইরফানের দিকে। কি বলবেন বুঝতে পারছেন না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, এখানে বসেই খাবে তুমি, সিট। মায়রা রেগে বলে, আপনি ঘরে যান, তাহলে আমি এখানে বসে খাবো। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়রার দিকে, রেগে বলে, আমি এখানেই থাকবো, তুমিও এখানে খাবে। মায়রা হাতের প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে রেগে বলে, খাবো না। কি করবেন? আমায় রাগিও না। মায়রা বাম গাল এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, নিন মেরে রাগ মেটান। ইরফান স্তব্ধ চোখে তাকায় মায়রার গালের দিকে। গতকালের মারের দাগ এখনও ভেসে আছে। ইরফান মায়রার হাত ছেড়ে দেয়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, চোখ জোড়ায় কেমন অসহায়ত্ব।